দর্শক স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে। আমি তৌহিদ শান্ত অনুষ্ঠানে থাকছি আজকে পুরোটা সময় জুড়ে। সবচেয়ে আলোচিত যে বিষয়টি সেটি এই এখন 9 তারিখ হয়ে গিয়েছে ডাকসু নির্বাচন। ডাকসু নির্বাচন আমরা আপনাদের নিশ্চয় মনে আছে যে 90-এ ডাকসু নির্বাচন, এরপরে ডাকসু নির্বাচন অনেকে ভুলে গেল। এবং একটি উদ্ধৃতির কথা বলি যে আমি গতকালকে আমাদের একটি রিপোর্টে দেখছিলাম যে একজন স্টুডেন্ট একজন নারী শিক্ষার্থী বলছেন যে আমি তো মনে করেছিলাম ডাকসু হলো একটা ক্যান্টিন যেখানে চা খাওয়া যায়, ডাকসুতে যে নির্বাচন হয় এটা তো আমি বুঝতে পারিনি ডাকসু ক্যান্টিনের নাম। এবং সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগ থেকে ভর্তি হওয়ারও দীর্ঘ সময় পরে সে এটি জেনেছেন যে ডাকসু হলো একটা ক্যান্টিন। সেই জায়গা থেকে আমরা একটু উন্নত হয়েছিল যেটা আমরা নুরুল হক নূর যে নির্বাচনে আসলেন, তিনি ভিপি হলেন ডাকসুতে, সেখানে আমরা মজা করে দেখলাম যে ডাকসু নির্বাচনেও ব্যালট পেপার পাওয়া যায়, বাথরুমের পেছনে ব্যালট পেপার, মাঠের মধ্যে ব্যালট পেপার, তারপর বিভিন্ন ধরনের অনিয়ম দেখলাম। এবং আমরা ইতিহাসগুলো দেখলাম যে এটা যে এখন হয়েছে 2018, 17, 1900 হচ্ছে তা না, এটা 1971, 72, 73, 73, 74 সালেও হয়েছে। এই যে এই বিষয়গুলো আসে ডাকসু নির্বাচন যখন সামনে আসে তখন। আরও একটি আলোচনা আছে যে অনেকেই মনে করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আসলে শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠিত হয়েছে নাকি রাজনীতি বিস্তারে। এটি আসলে দুটোই, তবে রাজনীতি বিস্তারের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্বিত একটা অবদান রয়েছে। আমরা আজকে এই ডাকসু নির্বাচন নিয়েই কথা বলবো। ডাকসু নির্বাচন ও সাম্প্রতিক বিষয় আমাদের আজকের এজেন্ডা, এবং আমাদের সঙ্গে রয়েছেন মমিনুল আমিন, এনডিএম-এর মহাসচিব, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা শিরোনাম দেখে আসবো, শিরোনাম দেখে মূল আলোচনা শুরু করব। রাত পোহালেই ডাকসু নির্বাচনের ভোট, সব প্রস্তুতি সম্পন্ন, ক্যাম্পাস জুড়ে নিরাপত্তা জোরদার, ভোটে সেনা সংশ্লিষ্টতা নেই বলছে সেনা সদর। বক্তব্য দিতে গিয়ে যেন অরাজক পরিস্থিতি সৃষ্টি না হয়। পলাতক স্বৈরাচার আবার ফিরে আসার পরিস্থিতি তৈরি হতে পারে, তাহলে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার অবশ্যই সেটি কোনরূপেই ভালো হবে না। অনৈক্যের সুযোগ নিতে চায় ফ্যাসিবাদ। পলাতক আওয়ামী নেতারা বিদেশে প্রকাশ্যে ঘুরছেন, মন্তব্য নৌ উপদেষ্টার। এই বিদেশে থাকতেছে ভাই 1 বছর হয়ে গেছে, তাদের কোনো চেহারার মধ্যে কোনো দেখছেন? খাওয়া দাওয়া করতেছে, ফুর্তিতে আসে, একবার বেলজিয়ামে থাকে, তারপর লন্ডনে আসে, লন্ডন থেকে নিউ ইয়র্কে যায়। ওই টাকা পাইছে কোথায়? এই দেশে কতজন জমিদারের পোলা পলিটিক্স আছে আমাকে হাতে গুনে দেখান তো। জুলাই চেতনা সমুন্নত রাখার আহ্বান অ্যাটর্নি জেনারেলের। নগর ভবনে তেলের ভুয়া খরচ দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, জড়িতদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক, দুর্নীতির অভিযোগে 2 কর্মকর্তা বরখাস্ত। এবং সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে নেপালের পার্লামেন্টে ছাত্র জনতার বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত 19, কারফিউ জারি, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। দর্শক, শিরোনাম শুনছিলেন, আমরা আলোচনায় যাব। এর আগে জানিয়ে নেই, বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউবেও আমাদের এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে আপনাদের যে মতামত রয়েছে সেটি কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। মমিনুল আমিন এবং সারোয়ার তুষার, আপনাদের যে বিষয়টি আমি বললাম যে ডাকসু নির্বাচন ও সাম্প্রতিক বিষয়, এখানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একটি বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যটি দিয়ে আমি শুরু করতে চাই। সেটা হলো যে সারা দেশ আমাদের দিকে তাকিয়ে আছে, ঢাবি উপাচার্য এটি বলেছেন যে ডাকসু নির্বাচনের দিকে সারা দেশ তাকিয়ে আছে। এটার একটি তাৎপর্য আমি যেটা বুঝতে পারি যে যেমন বাংলাদেশে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনের আগে একটি নির্বাচন বা একটি যে কোনো একটা মডেল নির্বাচনে, যেমন এনসিপি থেকে সারোয়ার তুষাররা একটু দাবি জানিয়েছিলেন যে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত, হলে আমরা একটা বিষয় দেখতে পারতাম, কারণ দীর্ঘ সময়ে সুষ্ঠু নির্বাচনের পথে বাংলাদেশ ছিল না, অন্য সবগুলোই ছিল একটা ইলেকটোরাল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে, যে কারণে সেই জায়গাটি ওইভাবে বোঝা যায়নি। শেষ পর্যন্ত দেখা গেল যে ডাকসু, রাকসু এবং জাকসু মানে জাহাঙ্গীরনগর, রাজশাহী, এই 3টা নির্বাচন যত না সেই বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংগঠন নির্বাচন, তার চেয়ে বেশি এক ধরনের ফোকাস এনে গিয়েছে যে আগামী নির্বাচনের জায়গা থেকে
এই বিষয়গুলোকে কিভাবে আপনারা মানে ব্যাখ্যা করবেন মমিনুল আমিন? আপনাকে ধন্যবাদ। প্রথমে এই বৈশাখী টেলিভিশনের সম্মানিত দর্শকদেরকে আমার দল এনডিএম চেয়ারম্যান ববি হাজেজের পক্ষ থেকে শুভেচ্ছা। ডাকসু নির্বাচন, রাত পোহালেই ডাকসু নির্বাচন, আমরা বৈশাখী টেলিভিশনের সংবাদ দেখেছি। মোটামুটি মূলধারার সব গণমাধ্যমের শিরোনামগুলোই একটা। মাননীয় উপাচার্য মহোদয় বলেছেন যে, আপনি বললেন সারা দেশ তাকিয়ে আছে ডাকসুর দিকে। আসলে কি তাই হওয়ার কথা ছিল? সারা দেশকে ডাকসুর দিকে তাকিয়ে থাকার কথা? ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে জানি, আমাদের দেশে প্রচলিত, যেটা হলো প্রাচ্যের অক্সফোর্ড। তাহলে একটা অক্সফোর্ড তো আসছে, অরিজিনাল অক্সফোর্ড তো আছে, তাই না? অক্সফোর্ড ইউনিভার্সিটি আছে, এইটাকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড। যেটা অরিজিনাল অক্সফোর্ড ইউনিভার্সিটি, সেখানে কি ছাত্র সংসদ নির্বাচন তারা কিসের জন্য বিখ্যাত হয়? তারা বিখ্যাত হয় গবেষণার জন্য। নোবেল প্রাইজ, নোবেল লরিয়েট কতজন আসছে তার জন্য। তারা বিখ্যাত হয় তাদের শিক্ষার মানের জন্য। হ্যাঁ, মানে গ্লোবাল চেঞ্জ মেকিংয়ে তারা কি অবদান রাখছে, তাদের গ্রাজুয়েটরা, এই কারণে অক্সফোর্ড ইউনিভার্সিটি বিখ্যাত হয়। আর প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা আপনি বলেন যে অনেক বেশি পলিটিসাইজড বা রাজনীতির কারণে বিখ্যাত হয়, এটা অবশ্য কারণও আছে। আমরা আন্দোলন সংগ্রামে, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম বলেন, মহান মুক্তিযুদ্ধ বলেন, ভাষা আন্দোলন বলেন, সব ক্ষেত্রেই, ইভেন 24-এর যে গণ অভ্যুত্থান, সব ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা বড় এবং কার্যকর অংশগ্রহণ দেখেছিলাম। কারণ এই বিশ্ববিদ্যালয়টা দেশের সবচেয়ে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে গর্বিত বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের দিকে শিক্ষার্থীরা তাকিয়ে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো দাবি উঠলে সেটা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে। আমরা যেহেতু দেশে গণতন্ত্র, নির্বাচনী সংস্কৃতি, আমরা মানে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকরণ, এই বিষয়গুলোকে এখন আনতে পারি নাই। এর জন্য শিক্ষার্থীদেরকে বারবার রাস্তায় নেমে আসতে হয়েছিল, যার অনেকটা শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এই কারণে শিক্ষা বলেন, গবেষণা বলেন, যেটা একটা বিশ্ববিদ্যালয়ের মূল পরিচয় হওয়ার কথা, তার বাইরে যে আপনার রাজনীতি, ওই বিশ্ববিদ্যালয় নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচনটাই মূল আলোচনার বিষয় হয়েছে। এটা ভালো কি মন্দ আমি বলবো না, বাট এটা দুঃখজনক। আসলে এটা, এই শিরোনামটা এভাবে নাও হতে পারত। আপনি দেখবেন চায়নাতে বা অনেক বিশ্বের আরও অনেক উন্নত দেশে বড় বড় স্থাপনাগুলো উদ্বোধন হয়েছে, সেখানে কোনো প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যায় নাই। নর্মালি সেতু নির্মাণ হয়েছে, জনগণ চলাচল শুরু করেছে। আমাদের দেশে কোনো একটা সেতু নির্মাণ হলে সেটা ঢাক ঢোল পিটিয়ে উদ্বোধন করা হতো, তার পিছনেও রাজনীতি রয়েছিল, কারণ আমাদের রাজনৈতিক সংস্কৃতিটাই এইটা। এখন আসেন যে এই নির্বাচনটার সাথে জাতীয় নির্বাচনে যে যোগসূত্র করা হচ্ছে, এটা কেন করা হবে? ডাকসু নির্বাচনে ভোটার কারা? ডাকসু নির্বাচনে ভোটার হচ্ছে দেশের সবচেয়ে মানে মেধাবী শিক্ষার্থীরা হলো ডাকসু নির্বাচনে, সাধারণ ভোটার না, কিন্তু যারা শিক্ষার্থী, যারা সচেতন, তারা হলো ডাকসু নির্বাচনে ভোটার। তাদের কাছ থেকে আমরা এক ধরনের ভোটিং বিহেভিয়ার, ইলেকট্রাল বিহেভিয়ার প্রত্যাশা করে থাকি। এটা নিয়ে আমরা কেন সংকটে থাকবো? দেশের যারা সবচেয়ে সুনাগরিক হিসেবে আমরা যাদেরকে চিন্তা করে থাকি, সবচেয়ে শিক্ষিত শ্রেণী হিসাবে, হ্যাঁ, এটা যাদেরকে আমরা চিন্তা করে থাকি, তারা যে ইলেকশনে ভোট দিবে, সেখানে গন্ডগোল হবে, সেখানে বিশৃঙ্খলা হবে, সেটা নিয়ে ডিএমপি কমিশনার ব্রিফ করছে, আবার কোনো আশঙ্কার কথা নাই, এটা কিছু হলে জাতীয় নির্বাচনে প্রভাব পায়। দুটো তো এক জিনিস না। জাতীয় নির্বাচনে কারা ভোট দেয়? 300 আসন সারা বাংলাদেশে, একদম প্রত্যন্ত অঞ্চলে, যেখানে আপনার সব ভোটাররা একই রকম, ডাকসুর মতো এরকম এডুকেটেড ভোটার না, তারা এক ধরনের ভোটিং বিহেভিয়ার করে না, তারা কালচারটাই বাংলাদেশের ওরকম না। তো একটার সাথে আর একটা আপনি কেন মিলাবেন? এটা তো হতে পারে না। আনএক্সপেক্টেড যে ডাকসু নির্বাচন, একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নিজস্ব নির্বাচনকে তারা সেখানে অরাজকতা তৈরি করবে, অস্থিতিশীল তৈরি করবে, এটা কেন হবে? আমরা অতিরিক্ত হাইপ আসলে ক্রিয়েট করে ফেলি। আমার মনে আছে, আপনাদের মনে আছে, আওয়ামী লীগের আমলে ওই যে সম্ভবত এফডিসিতে কোনো শিল্পী সমিতি নির্বাচন নিয়ে এরকম ওভার হাইপ তৈরি করা হয়েছিল। হ্যাঁ, আমি কিন্তু ডাকসুর গুরুত্ব বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বকে কোনোভাবেই ছোট করছি না। আমি বলতে চাচ্ছি, আলোচনার শিরোনাম এইটা হওয়ার, মানে সংবাদ শিরোনাম ডাকসু নির্বাচন হওয়াটা আসলে হওয়া উচিত ছিল না। তবে এইটা প্রভাবের যেটা বলছেন, হ্যাঁ অবশ্যই, কারণ যেহেতু আমাদের দেশে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনে বা রাজনৈতিক সংস্কৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশাল অবদান রয়েছে। সুতরাং ডাকসু নির্বাচনে যদি কোনো কারণে অরাজকতা তৈরি হয়, যেটা আনএক্সপেক্টেড, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে আমরা এটা প্রত্যাশা করি না, তবে যদি কেউ করে থাকে বা এইটাকে কেন্দ্র করে যারা জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় বা যারা যে ভিন্ন উদ্দেশ্য রয়েছে, অনেক ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ রয়েছে, আই এম শিওর সারাতুষা ভাইও এই সম্পর্কে কথা বলবেন, তারা যদি এই নির্বাচনটাকে শিক্ষার্থীদের উপর ঘাড়ে বন্দুক রেখে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে চায়, অবশ্যই জাতীয় নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হবে সরকারের সক্ষমতা নিয়ে। আমরা আশা করব আগামী নির্বাচনে যেই জিতুক, ডাকসু প্যানেল নির্বাচনে এরকম কিছু হবে না। যারাই জিতবে তাদের জন্য আমাদের শুভকামনা, প্রত্যেক প্রার্থীর জন্য শুভকামনা। আশা করব ডাকসু নির্বাচনটা অন্তত শান্তিপূর্ণ হবে। মমিনুল আমিন, আপনার বক্তব্যের বেশ কিছু জায়গায় আমি একমত যে আসলে ডাকসু নির্বাচন কি একটু ওভার রেটেড হচ্ছে কিনা।
মিডিয়াতে, কিন্তু আবার এটাও ঠিক যে বাংলাদেশের মানুষ কতটা রাজনৈতিক সচেতন এটা জানি না, তবে রাজনীতি নিয়ে অনেক বেশি পলিটিসাইজড বলা যায়, মানুষ খুব দ্রুত রাজনীতিকে ধারণ করতে পারে। আমি সারোয়ার তুষার আপনার কাছে আসবো যে ঠিক গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই ডাকসু নির্বাচন এবং সামনে আগামী নির্বাচন এই এই জায়গাটিকে কি কোনোভাবে রিলেট করা যায় কিনা? আপনাকে ধন্যবাদ এবং আমার সহ-আলোচককে আমি শুভেচ্ছা জানাই। প্রথম কথাটা হচ্ছে যে আমি খুব খুশি যে ডাকসু নির্বাচন হচ্ছে, ছাত্র সংসদ নির্বাচনগুলো এটা হোক, এটা আমাদের দাবি ছিল। কয়েকটা প্রধান বিশ্ববিদ্যালয় হচ্ছে, এটা মানে এটা যেন এবারই এক্সেপশনাল হিসেবে না হয়, এটা যেন প্রতি বছর কন্টিনিউ থাকে এবং অন্যান্য যে সমস্ত ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে যে সমস্ত কলেজ আছে সেখানেও এটা হতে হবে। এটা কেন হতে হবে, এটা গুরুত্বটা হচ্ছে ভাই যে প্রসঙ্গগুলো তুলেছেন যে একটা বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ তো পড়াশোনা করা, তো তার বাইরে এটাকে এত রাজনৈতিক করে তুলছি কেন আমরা? এই প্রশ্নটা যেমন যৌক্তিক, কিন্তু প্রেক্ষাপটটা বাদ দিলেও হবে না। সেটা কি, যেমন আমরা ডাকসুকে ওভার এস্টিমেট করা যাবে না, এটা আমি একমত, কিন্তু আন্ডার এস্টিমেট করা যাবে না। মানে বাংলাদেশের মতো একটা এই ধরনের যেগুলোকে কোট আনকোট থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলা হয়, এই সমস্ত দেশ কলোনিয়াল শাসনের মধ্যে দিয়ে থেকে তারপর বিরাট মুক্তির সংগ্রাম করে এই যে আমাদের 53 বছরের জার্নি, আমাদের কিন্তু একটা সামষ্টিক মুক্তিটা এখনও ঘটে নাই, মানে গণতান্ত্রিক উত্তরণটা পুরোপুরি ঘটে নাই। ওয়েস্টের কান্ট্রিগুলোতে যেখানে আপনি বলছেন, ওখানে রাষ্ট্রের সাথে মানুষের চাওয়া পাওয়া বা লেনদেন খুব কম। মানুষ সবই মানে মানুষের ওই রাষ্ট্রের কাছে রাষ্ট্র কী করতেছে ওটা মানুষের অত খুব বড় বড় এক্সেপশনাল ঘটনা না ঘটলে মানুষ আসলে বাজার থেকে মানুষ আসলে নিজের মানে ওখানে ব্যক্তি সত্তাটা অনেক বড় হয়ে উঠেছে। কিন্তু আমাদের এখানে যেহেতু এখানে যেটাকে গণতান্ত্রিক স্টেট বলা হয় এটা এখনো হয় নাই, বিপুল সংখ্যক মানুষ এখনো মানে মুক্তির নিচে আছে, মানে যে তার যে বেসিক যে সামগ্রিক যে বেসিক যে মানে ফ্রিডমের যে ব্যাপারটা, এটা এখনো আপনি অ্যাচিভ করতে পারেন না। পুঁজি করে রাজনৈতিক দল হ্যাঁ, না করতে পারার কারণে আপনি দেখবেন আমাদের দেশের ইতিহাসটা কিন্তু অদ্ভুত। মানে যদি গত 70 বছর ইতিহাসটা আপনি দেখেন, যে এখানে কিন্তু এই দেশের যতটুকু অর্জন, রাজনৈতিক দলগুলো কিন্তু সেখানে নেতৃত্ব দিচ্ছে না। মানে তারা আছে, তাদেরকে অস্বীকার করা যাবে না, নেতৃত্বটা আসছে ছাত্রদের দিক থেকে। কেন? আবার আপনি যদি লেফট যে মানে এই বিষয়ে বামপন্থীরা যেভাবে ভাবে এই গণতান্ত্রিক সংগ্রাম বা ইত্যাদি প্রশ্নে, তাদের হচ্ছে একটা শ্রমিক শ্রেণীর নেতৃত্ব থাকার কথা। বাংলাদেশে কিন্তু সেটা ঘটছে না। বাংলাদেশে আমরা ইতিহাস দেখতে পাচ্ছি এখন ছাত্ররা ঘটতেছে এবং ছাত্রদের সাথে পুরো দেশের মানুষ যুক্ত থাকছে। এই যে এখনকার যে আপনার 7 জানুয়ারির আগে বিএনপি নেতৃত্বে যে বিরোধী দলগুলোর আন্দোলন, সেখানে তো ওই সময় মানুষ আওয়ামী লীগের উপর বিরক্ত ছিল বা আওয়ামী লীগের উপর ক্ষুব্ধ ছিল, কিন্তু মানুষ কিন্তু রাজনৈতিক দলের ডাকে সাড়া দেয় নাই। ছাত্ররা ডাকলো, তখন আসলো। এইগুলো কিন্তু আমাদের ভাবতে হবে। অ্যাপার্ট ফ্রম, আমি পলিটিক্যাল ফিগার হিসেবে বলছি না এটা, আমি একটা ইতিহাসের প্রতি আগ্রহী মানুষ হিসেবে আমাকে এগুলো ভাবায় যে এটা কেন ঘটছে একটা দেশে বারবার মানে এগুলো রিপিট হবে কেন, যে বারবারই কেন ছাত্ররা প্রত্যেকটা গণ অভ্যুত্থান দেখেন ছাত্ররা সামনে আসছে। এই জায়গা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক গুরুত্ব আপনি অস্বীকার করতে পারেন না। মানে আমরা জানি যে একটা বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ হচ্ছে। কথার সাথে আমার সাথে খুব যৌক্তিকভাবে দুটো জিনিস মনে পড়লো। আপনার মনে আছে যে ভ্যাট বিরোধী মুভমেন্ট, যেটা প্রাইভেট ইউনিভার্সিটি ছিল, এবং নিরাপদ সড়ক চাই, সড়ক আন্দোলন, সেখানে ছাত্রছাত্রীরা যে দাবি নিয়ে নেমেছিল, সেখানেও কিন্তু সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ছিল। তার মানে এটা তো ভাবতে হবে আমাদেরকে যে রাজনৈতিক দলগুলোকে মানুষ বিশ্বাস করে না। যেমন ভোট, একটা সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার, বিএনপির এই দাবিটা তো যৌক্তিক ছিল 7 জানুয়ারির আগে, কিন্তু মানুষ কিন্তু এবং মানুষ ভোটও দিতে চায়, কিন্তু মানুষ বিএনপির ডাকে সাড়া দেয় নাই। মানুষের কাছে ব্যাপারটা ছিল যে আপনি ভাই, এটা আমরা বুঝি যৌক্তিক দাবি, কিন্তু এটা আপনাকে আদায় করতে হবে, যদি আদায় করতে পারেন গিয়ে ভোট দিয়ে আসবো, এই জন্য জীবন দেবো না। কিন্তু অপরিচিত ছাত্ররা ডাক দিল এবং মানুষ সাড়া দিল, এবং সেটা ওই যে পুলিশের ওই উক্তি, স্যার একটারে মারি একটা মারি আরও 10টা আসে, এই অবস্থা, এটি যায় না, এরকম একটা অবস্থা। তাহলে এইরকম একটা দেশের মধ্যে ছাত্ররা আবার ছাত্রদের সাথে বৃহত্তর সমাজের, যেটা আমি মনে করি সবসময় রাজনৈতিক দলগুলো আন্ডারমাইন করেছে, যে প্রথম থেকে বলছে তোমরা তো কোটার দাবিতে নামছো, এভাবে বলেছে না, কিন্তু কোটার সাথে যে একটা ফ্যামিলির সম্পর্ক চাকরির সাথে, এটা কিন্তু আন্ডারমাইন করেছে রাজনৈতিক দলগুলো। তারা ভেবেছে যে ভোটের দাবিটাই প্রধান দাবি, কিন্তু এই যে ডেমোক্রেটাইজেশন, এইটাকে রাজনৈতিক দলগুলো কম গুরুত্ব দিয়েছে। দেওয়ার কারণ আপনি দেখবেন 52 ভাষা আন্দোলনের পেছনেও তো আমরি বাংলা ভাষা নিয়ে তো কোনো টেনশন ছিল না তখন, মানে মাতৃভাষা আপনার তখনও ছিল। এটা ছিল যে ভাই যদি এটা রাষ্ট্রভাষা না থাকে আমি প্রতি পদে পদে পিছিয়ে যাব। ওইটাও যে সাথে এখনকার পরিস্থিতি কিন্তু সেম, যে আমি এতদূর পর্যন্ত আসার পরে আপনি ভাই আমাকে কোটা আটকে রাখছেন। মূল বক্তব্যটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই স্ট্র্যাটেজিক গুরুত্বটা আমাদেরকে মানে কোনোভাবেই অস্বীকার করা যাবে না। যে কারণে অনেকে ভুলভাবে একটা প্রশ্ন তুলেছে গণঅভ্যুত্থানের পরে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়তে একটা ছেলেও মারা যায় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে মারা না গেলেও প্রাইভেটের অনেক ছেলেপেলে মানে জীবন দিয়েছে, এবং এটা আমরা অবশ্যই এটাতে ব্যথিত। কিন্তু তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহাসিক গুরুত্ব, তার স্ট্র্যাটেজিক গুরুত্ব, এটাকে কিন্তু আমরা কেন সবসময় কন্টেইন করতে হয় কেন, এবং এইটার সাথে রিলেটেড যে ডাকসুটা কেন হলো না এত বছর। আপনি যারা ডাকসুর মধ্য দিয়ে বা ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে তো রাজনৈতিক দলগুলো বাংলাদেশের ক্ষমতায় বসেছে ছাত্রদের রক্তের উপর দিয়ে, সেই রাজনৈতিক দলগুলো কি করলো দেখেন, 90-এর পর থেকে তারা
91 সালে বন্দুকযুদ্ধ হয়েছে ডাকসু বন্ধ করার জন্য ছাত্রলীগ এবং ছাত্র দলের। মানে আপনি ছাত্রদের রক্তের উপর দিয়ে আসলেন, আসার পরে হচ্ছে ছাত্রদেরকে পেটানোর জন্য আপনি ক্যাডার ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন। যে ছেলেটাকে আপনি সন্ত্রাসী বানাচ্ছেন ক্যাম্পাসে, আপনি যে আবরারের সময় যে 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 সমস্ত ক্রিমিনাল ছিল, মানে ছাত্রলীগের যে ক্রিমিনাল যারা এটাতে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, এদের দু একজনের ব্যাকগ্রাউন্ড আমি দেখেছি। খুবই নিম্নবিত্ত পরিবারের সন্তান, মেধাবী সন্তান, উঠে এসেছে, বাবা কষ্ট করে তাদেরকে বিশ্ববিদ্যালয় বুয়েটের মতো প্রতিষ্ঠানে পাঠিয়েছে এবং তারপরে তাদেরকে সন্ত্রাসী বানালো কে? এই রাজনৈতিক দলগুলো এবং বানিয়েছে। প্রশ্নটা এমন যে এক আবরারের জন্য 23 জন মেধাবীকে আমরা হারিয়ে ফেললাম। হ্যাঁ, তাহলে এটা তো ওই সন্ত্রাসীদেরকে দায় যেমন নিতে হবে, রাজনৈতিক কালচার এবং রাজনৈতিক দলগুলোকে দায় নিতে হবে যে আপনি ছাত্র আন্দোলনের ফসল হিসেবে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় বসলো, তারপরে আপনি ছাত্রদেরকে দমানোর জন্য এখানে এদেরকে কন্টেইন করার জন্য আপনি ক্যাডার বাহিনী পুষছেন ক্যাম্পাসে, এবং নির্বাচিত সরকার এসে এটা তো ধরেন এই যে আমানুল্লাহ আমান সাহেব, অ্যানি সাহেব, খায়রুল কবির খোকন, তারা কেন এই প্রশ্নটা করলেন না যে আমরা তো ভাই ছাত্র আন্দোলনের ফসল, তাহলে এখন কেন ছাত্র হচ্ছে না, ডাকসু কেন হচ্ছে না? এবং ডাকসু হয় নাই, না হওয়ার কারণটা খুব পরিষ্কার। সবাই বুঝে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন একটা নির্বাচিত ছাত্র সংসদ থাকবে, এটা সরকারের জন্য একটা বিরাট চিন্তার বিষয়, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়কে কন্টেইন করতে হবে। কারণ সরকার ভিসিকে পর্যন্ত ক্যাপচার করতে পারবে, কিন্তু ভিসিকে করবে, প্রশাসন করবে, পুলিশ আছে, আবার আপনার পেটোয়া বাহিনী আছে, কিন্তু ডাকসুকে তো আপনি এটা পারবেন না। এবং এটা সেন্টিমেন্টটাই হচ্ছে সবসময় আসলে আপনি দেখেন কেন সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে বারবার আন্দোলন হয়েছে কিন্তু আপনার এই ডাকসু থাকার কারণে। হ্যাঁ, এবং এই যে শেখ মুজিবুর রহমানকে যে বঙ্গবন্ধু উপাধি দেয়া, পুরো আন্দোলন, এগুলো তো এবং এই যে স্বাধীন পতাকা তোলা, এগুলো তো ডাকসুর নেতৃত্ব হয়েছে। কিন্তু ডাকসুটা খুবই এই কারণে গুরুত্বপূর্ণ এবং এখনও গুরুত্বপূর্ণ। এই জন্য এটা নিয়ে এত হাইপ, এত আলোচনা। এটাকে যতদিন পর্যন্ত আমাদের একটা সামষ্টিক মুক্তিটা সম্পন্ন না হচ্ছে, ততদিন পর্যন্ত ছাত্রদের এটা দুঃখজনক, কিন্তু এটা বাস্তব যে ছাত্রদের এই ঐতিহাসিক ভূমিকাটা থেকে যাচ্ছে। এটা আমাদেরকে মানে প্রথমত আগে একটা জায়গায় আনতে হবে। ডাকসুর এই গুরুত্বর জায়গাটা ঠিকই আছে, যে মোমিনুল আমিন আপনি যেভাবে বলেছেন সেটিও ঠিক আছে, সারোয়ার তুষার সেটি ঠিক আছে। আর বাংলাদেশ তো আমরা একটা দরিদ্র দেশ, তবুও আমরা একটা বিষয়ে গর্বিত যে আমাদের মতো এমন ধরনের শিক্ষা ব্যবস্থা, এতটুকু শিক্ষা নিয়ে এত বিভিন্ন ধরনের রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশ কিন্তু যুদ্ধ করে স্বাধীন হওয়া দেশ। এবং সারা পৃথিবীতে এরকম দেশের সংখ্যা কিন্তু খুব কম যাদের স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস দুইটা একই সাথে তারা পালন করতে পারে, অনেক দেশেরই নাই। যাই হোক, আমরা মূল রাজনীতির জায়গাটাকে যেটি আমি এটার সাথে যুক্ত করতে চাই সেটি হলো যে ডাকসু নির্বাচনে কিন্তু মূলধারার যে রাজনৈতিক দলগুলো, অন্তত 3টি বড় দলের কথা তো আমরা বলছি। প্রধান দল যদি বিএনপিকে বলি, বিএনপি এবং এরপর জামাত ইসলামী এবং এখন সারোয়ার তুষার, তাদেরও ছাত্র সংগঠন রয়েছে বাকশাস, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র শক্তি, যেটি তারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। এবং এখানকার যে ফলাফল, এই ফলাফলটা মানুষ সামনে দেখবে যে এক ধরনের রাজনৈতিক ফলাফল কিন্তু আসবে। এইটা সামনের নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে কি চাপে ফেলতে পারে আমি বলবো। বলো। হ্যাঁ, এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই নির্বাচনের গুরুত্বটা কোথায়। এইখানে আমরা ভুলভাবে আমরা মনে করছি যে ডাকসুতে যে রেজাল্ট আসবে হুবহু একই রেজাল্ট জাতীয় নির্বাচনে আসবে। আপনি দেখবেন এটা এই যে একটু আগেও একটা আলোচনা হচ্ছিল, মাসুদ কামাল ভাই আমার সাথে ছিলেন, যে মান্না ভাই কিন্তু বাসদের প্যানেল থেকে বিপি হয়ে উঠে আসলেন, কিন্তু জাতীয় রাজনীতিতে বাসত্তর অত বড় কিছু হয় নাই। কিন্তু তবু এই ঘটনার গুরুত্ব আছে। মানে ডাকসুটা কেন গুরুত্বপূর্ণ, এর মধ্যে থেকে ছাত্র নেতা উঠে আসে, সাধারণ ঘরের ছেলে মেয়েরা নেতৃত্বে উঠে আসে, এবং এই কারণেই ডাকসুটা বন্ধ করা হয়। এবং এর সাথে জড়িত হচ্ছে আপনার পরিবারতান্ত্রিক রাজনীতি। আপনি একদিকে সাধারণ ঘরের ছেলে মেয়েদের নেতা হয়ে উঠে আসাটা বন্ধ করবেন, অন্যদিকে আপনি পরিবারতান্ত্রিক মানে আপনার ছেলে মেয়েকে আপনি দেশের বাইরে পড়িয়েছেন এবং এরপরে আপনার জায়গায় বসিয়ে দিয়েছেন। এটা কিন্তু লিঙ্কড। এখানেই হচ্ছে গুরুত্ব। এই কালকের রেজাল্ট যাই হোক, সুষ্ঠু নির্বাচন হলে যে রেজাল্টই হোক, আমি মনে করি কোনো একক প্যানেল, মানে যে 3 পদ ভিপি জিএস এজিএস, কোনো একক প্যানেল এই 3টা পদ পাবে না। কিন্তু এই যে বিভিন্ন প্যানেল পাবে, সুপার 3 একক কোন দল পক্ষে যাবে না, এটাই বরং ভালো। এই ফোরকাস্টটা আপনি কি জেনারেল প্রেডিকশন থেকে বলছেন, না আপনার কাছে মোটামুটি আমার কাছে মনে হিসাব হচ্ছে থেকে জানছেন? এবার ভোটাররা মানে বিশ্ববিদ্যালয়ের ভোটাররা প্রার্থীকে গুরুত্ব দিচ্ছে, প্রার্থীকে গুরুত্ব দিচ্ছে, এবং মানে ব্যক্তিগত তার যে ভূমিকা আগে কি ছিল বা তার ইমেজটা কীরকম, এগুলো বেশি গুরুত্ব পাচ্ছে। এবং এই কারণেই ধরেন প্যানেল ধরে আগেরকার যে পরিস্থিতি ছিল, প্যানেল ধরে হচ্ছে আমি এই প্যানেলকে সমর্থন করি, এবার পুরোপুরি এক প্যানেলকে সমর্থন করছে সাধারণ ভোটাররা, এরকম আমার কাছে মনে হয় নাই। পুরোপুরি প্যানেলকে সমর্থন করে এমন একটা অংশ আছে, কিন্তু সেটা ফিক্সড ভোট সবসময় থাকে। কিন্তু সবচেয়ে লার্জার ভোটটা হচ্ছে সুইং ভোট, এবং সেইখানে আপনার দেখবেন যে আমার অমুক প্যানেলের ভিপিকে ভালো লাগে, তমুক প্যানেলের জিএসকে ভালো লাগে, আর তমুক প্যানেলের এজিএসকে ভালো লাগে, এটা হচ্ছে। এবং অন্যান্য যে সম্পাদক পদগুলো আছে সেখানেও কিন্তু একই ঘটনা ঘটবে, এবং এখানে স্বতন্ত্র যারা দাঁড়িয়েছে তাদেরও একটা ভালো প্রভাব তৈরি হয়েছে। সব কিছু মিলে আমি মনে করি যে সুষ্ঠু নির্বাচন যদি হয়, অবশ্যই হবে, সুষ্ঠু নির্বাচন হবে, এবং সেখানে হাঙ্গামা ছাড়াই একটা নির্বাচন হবে, এবং হওয়ার পরে যে ডাকসু নেতৃত্ব উঠে আসবে, তাদের প্রধান কাজ হবে ডাকসুটা যেন, তারা তো 1 বছর মাত্র থাকবে, কিন্তু ডাকসুটা যেন পরবর্তীতে আর
মানে বন্ধ না হয়, এটা তাদেরকে প্রথমত নিশ্চিত করতে হবে। এটা যদি তারা এক বছরে যদি এইটুকু নিশ্চিত করতে পারে, আমি মনে করি এই ডাকসুর সবচেয়ে ঐতিহাসিক অবদান হবে এটা। আমি একটু মোমিনুল আমিনের কাছে আসতে চাই, সেটি হলো যে আপনি নিশ্চয়ই জানেন যে মূলধারার যে রাজনৈতিক দলটি ছিল ছাত্র সংগঠন ছাত্রলীগ, সেটি নিষিদ্ধ। ছাত্রলীগের বিপুল সংখ্যক সমর্থক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়েও আছে। এই জায়গাটিকে আপনার কি মনে হচ্ছে, এবং এই ডাকসুর নির্বাচনে আগামীকালকে এইটা কিভাবে প্রভাব ফেলতে পারে, অনেক ধন্যবাদ। বা তারা কি ভাববে, বা তারা কোথায়, যে এই প্রশ্নটি তুষার তুললো যে তারা কোথায় ভোট দিতে পারে, ডাকসুর নিয়ে আপনার কি ফোরকাস্ট, বা আপনি কিভাবে চিন্তা করছেন? অনেক ধন্যবাদ। ডাকসুর ফোরকাস্ট সবচেয়ে ভালো করতে পারবে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল, ওই বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত। আমি উচ্চ মাধ্যমিকের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম ইসলামিক ইতিহাস বিভাগে, তবে আমি সেটা কন্টিনিউ করলাম, আমি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। সুতরাং আমার ঢাকা ইউনিভার্সিটি, যদিও কিছুদিন আমি 6 মাসের মতো পড়াশোনা করেছিলাম, বাট আসলে আমার কানেকশনটা এত নাই। হ্যাঁ, তো এইটা সবচেয়ে বেশি ফোরকাস্ট করতে পারবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এটাই হওয়া উচিত। ন্যাশনাল পলিটিক্সের জায়গা থেকে ডাকসুকে কারা ভালো করবে আমরা কিন্তু তাত্ত্বিক বিশ্লেষণ দিতে পারি, তবে সেইটা আমার মনে হয় যে খুব বেশি সঠিক হবে না। মিডিয়া বা গণমাধ্যম বা অন্য যারা ডাকসুর সাথে নিয়ে এখন হাইপ তুলছেন, তারাও যখন জাতীয় রাজনীতিবিদদের কাছে এই ধরনের প্রশ্নগুলো আসেন, আমার মনে হয় যে এটা সবচেয়ে বেশি ইউনিভার্সিটির ছাত্র, এটা ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচন, তারাই বেশি ভালো বলতে পারার কথা ওইখানকার ডায়নামিক্সগুলো কী কী, রিলেশন ডায়নামিক্স কী। আমি মোটা দাগে কয়েকটা বিষয় আপনাকে সামনে নিয়ে আমাদের অবস্থান বলতে পারি। দেখেন, বাংলাদেশ একটা ব্যতিক্রমী দেশ, বিশ্বের ভিতরে যারা স্বাধীনতা দিবস, বিজয় দিবস একসাথে পালন করে, আপনিও কথাটা বললেন। এই দুইটা দিবস পালন করার পরও আমাদের দেশের জনগণের মৌলিক স্বাধীনতা কতটুকুন ছিল, তারা কি বিজয় উদযাপন করতে পেরেছেন, নাকি এটা আনুষ্ঠানিকতার মধ্যে রয়েছে? যেন বদরুদ্দিন উমর, উনি একজন ইতিহাসবিদ ছিলেন, তিনি সাম্প্রতিক মারা গিয়েছেন দুদিন আজকে। তিনি কিন্তু একটা কথা বলেছিলেন যে মুক্তিযুদ্ধের যে ইতিহাস লেখা হয়েছে, যেটা লেখা হয়েছে 90 ভাগই হচ্ছে ফ্যাব্রিকেটেড। উনি মিথ্যা শব্দটা বলেছেন, আমি ফ্যাব্রিকেটেড হিসাবে করে বললাম, এভাবে হয়েছে, মানে অতিরঞ্জিত, এই মিনিং করে উনি বলেছেন। তো আমরা যে বিজয় দিবস, স্বাধীনতা দিবসের এই যে কনসেপ্টগুলো, এটা আমাদেরকে শেখানো হয়েছে, এটা দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধ, যারা বিজয়ী শক্তি, সবসময় মনে রাখবেন ইতিহাস বিজয়ীদের পক্ষে লেখা হয়, হ্যাঁ, যারা পরাজিত হয় তাদের পক্ষে ইতিহাস লেখা হয় না। মুক্তিযুদ্ধের যে সিনেমাগুলো তৈরি হয়েছে, এটাও ডক্টর হুমায়ুন আজাদের একটা বক্তব্য, হ্যাঁ, খুব চমৎকার করে বলছিলেন। জি জি জি। এবং মুক্তিযুদ্ধ নিয়ে যে ইতিহাসগুলো লেখা হয়েছে, সেখানে যেই ধরনের চিত্রায়নগুলো করা হয়েছে, যারা পরিচালক প্রযোজক ছিলেন, তারাও একটা রাজনৈতিক মতাদর্শ বলেন বা নির্দিষ্ট কোনো গ্রুপ থেকে অনুপ্রাণিত হয়েই কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সেই মুভিগুলো তৈরি করেছিল মুক্তিযুদ্ধ রিলেটেড, যেটা সেটা ভালো মন্দতে আমি যাচ্ছি না। এটা কেন বললাম, ডাকসু নির্বাচনের ফোরকাস্টিংটা অনেকটা সেরকম আর কি। হ্যাঁ, আপনি ডাকসু নির্বাচন এখন কারা ভালো করতে পারে, দেখেন অনেকগুলো প্যানেল এখানে আছে, ছাত্রদলের প্যানেল আছে, শিবিরের প্যানেল আছে, স্বতন্ত্র প্যানেল আছে, ইসলামিক আরও কয়েকটা দলেরও এখানে প্যানেল আছে, ঠিক আছে। মূল ভোটার কারা, ডাকসু কিসের জন্য? ডাকসু তো ছাত্রদের অধিকার রক্ষার জন্য। এখান থেকে অনেকে বলেন যে ডাকসু থাকলে সরকার একটা চাপে পড়বে, কথাটা হওয়ার কথা না। ডাকসুর সাথে সরকারের কোনো সম্পর্কই থাকার কথা না। ডাকসু বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এনশিওর করবে যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পায়। অনেকে বলছেন যে বিশ্ববিদ্যালয়ে তারা কারিকুলামকে বিশ্বমানের করবেন। আমার ঠিক এখনও বুঝে আসে না যে ডাকসু, যেটা একটা ছাত্র সংসদ, তারা কারিকুলাম এক্সপার্ট কবে থেকে হবে, বা নির্বাচিত হলে কারিকুলামে তারা কী প্রভাব ফেলতে পারবে। কারিকুলামের জন্য তো কারিকুলাম এক্সপার্ট থাকার কথা, তাই না? আমাদের আসলে কনসেপ্টগুলো ক্লিয়ার না। আমরা ডাকসু নির্বাচন নিয়ে বলছি, ডাকসুর মেন ফাংশনটা কী, এইখানে আবার আসেন বিজয়ের ফোরকাস্টটা কী, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কী চিন্তা করছেন। আমি সাধারণ অনেক ছাত্রদের সাথে, ঢাকা ইউনিভার্সিটি যেহেতু রাজনীতি আমরা করি, আমাদেরও ছাত্র সংগঠন রয়েছে, অনেকে আমাদের সাথে কথা বলে। অনেক সাধারণ শিক্ষার্থী, আপনি বললেন না ডাকসু বলতে অনেকে ক্যান্টিন বুঝতো, অনেক ভোটার কিন্তু ফুল প্যানেলের নামও জানে না। হ্যাঁ, এরকম অনেকে বলেছে যে তারা হয়তো 2-1জনকে নাম জেনেছি না, বাকিটা ইচ্ছামতো তারা হয়তো ভোট দিয়ে যাবে। তো এরকম অনেকে রয়েছে, ওই ভোটগুলো যার ভাগ্যে বেশি পড়বে সে হয়তো জেতার সম্ভাবনা আছে। আর একটা বড় ভোটার হচ্ছে নারী ভোটার, কারণ বিশ্ববিদ্যালয়ের নারী ভোটাররা একটা বড় অংশ, মানে এখানে চেঞ্জ মেকিংয়ে এখানে কাজ করবে। নারী ভোটাররা কাদেরকে ভোট দিচ্ছে, অনাবাসিক ছাত্র যারা, তারা যদি ওই অন ডেতে ভোট দিতে আসে, তারা কাদেরকে চুজ করছে, এই ফ্যাক্টরগুলো ডাকসুতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে। আবাসিক হলে যারা থাকে, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সংস্কৃতি সম্পর্কে আমরা জানি, সেখানে হল সংস্কৃতিতে হলের ভিতরে একটা মোটামুটি ধরে নেওয়া যায় যেই দল ক্ষমতায় থাকে তাদের প্রভাবই সবচেয়ে বেশি থাকে। এটা আমরা আওয়ামী লীগের মতো প্রভাব না, পুরোপুরি তাদের রাজত্ব ছিল, এখন কোনো দল ক্ষমতায় নাই। বাট হলের একটা কালচার, হলে যারা আপনার হলের শিক্ষার্থী যারা, তাদের সাথে যাদের কানেক্টিভিটি বেশি, বা তারা যাদেরকে দেখে এসেছে অন ক্যাম্পাসে, এটা পার্সোনাল রিলেশনের থেকে, নট জাস্ট পলিটিক্যাল আইডিওলজি থেকে হবে, অনেকটা পার্সোনাল রিলেশন থেকে হয়ে থাকে। অমুক বড় ভাই, যখন তারা হলে একটা সাধারণ শিক্ষার্থী আসে, ঢাকায় আসার পর থেকে কিন্তু তার অনেক ধরনের সহযোগিতা প্রয়োজন হয়। তো বড় ভাইরা বা রাজনৈতিক নেতৃত্বে যারা থাকেন, তারা কিন্তু
রাজনীতির বাইরেও অনেক ধরনের সহযোগিতা করে থাকে, একটা পার্সোনাল রিলেশন তৈরি হয়ে থাকে। সো হলের ভোটিং সংস্কৃতি আর অনাবাসিক যারা ভোটার রয়েছে তাদের সংস্কৃতি এবং যারা নারী ভোটার রয়েছে, নারী শিক্ষার্থীদের ভোটার, তাদের সংস্কৃতিটা ডিফারেন্ট। সো আমার ক্ষেত্রে আমার যেটা মতামত, ওপিনিয়ন এক্ষেত্রে, যে সুইং ভোটার তো আছেই, বাট সুইং ভোটারটা খুব বেশি কোনো ফ্যাক্টর কাজ করবে না। যারা অনাবাসিক শিক্ষার্থী এবং যারা নারী শিক্ষার্থী, তারা যাদেরকে বেশি চুজ করবে তাদের জয়ী হওয়ার সম্ভাবনা যে কোনো পদে সবচেয়ে বেশি থাকবে। ভোটারের সংখ্যা কিন্তু কম না, 40,000 ভোটার, এবং 40,000 ভোটার তারা কারা? তারা কিন্তু পিএইচডি করছেন, এমফিল করছেন, অনার্স পড়ছেন, অর্থাৎ সবচেয়ে শিক্ষিত নির্বাচনটি এখানে হচ্ছে, Exactly. যে Informed সবচেয়ে voter। যে কারণে আমি ম্যাচিউর। বলেছিলাম ইনফর্ম ভোটার, যেটার আসলে আমাদের জাতীয় নির্বাচনের ভোটাররা কিন্তু এরকম ইনফর্ম ভোটার না, এত মানে সবার মানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এক না। ভোটিং বিহেভিয়ার নট সেম। এই জায়গাটিকেও আমাদের যে মিডিয়ারও কিছু লিমিটেশন থাকে, যে আমাদের মিডিয়া এক ধরনের হাইপ তুলে ফেলে জাতীয় নির্বাচনের সাথে। এই জায়গাটিকেও কিন্তু আমরা অনেক দিন ব্যাখ্যা করতে পারিনি যে ঠিক আছে, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। দর্শক 1 মিনিটের জন্য বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক শুনছিলেন আলোচনা। আমরা একটু সামগ্রিক যে রাজনৈতিক পরিস্থিতি সেই জায়গাতে যেতে চাই। সেটি হলো নির্বাচন, যে আলোচনাটি আমরা ডাকসুর ব্যাপারে করলাম, যে ঢাকা বিশ্ববিদ্যালয় কি রাজনীতি শেখানোর জন্য না শিক্ষা বিস্তারের জন্য। তো এই একই বিষয় নির্বাচনের ক্ষেত্রে দেখা যাচ্ছে সারোয়ার তুষার, সেটি হলো যে আমাদের একটা সুষ্ঠু ভোটের তাগিদ সারা জাতির মধ্যে আছে। আমাদের দেশে মানুষ ভোটকে খুব চমৎকারভাবে নেয় এবং তারা সেই আলোচনাটা করে, রাজনৈতিক আলোচনাটা করে। তো আমরা একটি সুষ্ঠু ভোট করতে যাব, এটি আমাদের আলোচনার বিষয় হওয়া উচিত ছিল, কিন্তু নির্বাচনের এই তারিখ ঘোষণা সব কিছু করার পরে আমাদের প্রতিনিয়ত কিন্তু ভেতরে ভেতরে অন্য একটি বিষয় আসছে, যে নির্বাচন কি হবে, আসলে সংশয় সংকট কি হবে, নির্বাচনে ভোট দিব আমরা, সেই চিন্তাটা কিন্তু জাতির কাছে আসছে না। আমি জানি না এটা এই প্রশ্নটি রাজনৈতিক কিনা, কিন্তু আমার এটা জিজ্ঞাসা সাধারণ মানুষের পক্ষ থেকে, যে নির্বাচন হবে কিনা। যে এই ধরনের আলোচনা কেন সামনে আসছে। আচ্ছা আচ্ছা, না এটা আমার দুই আলোচনার প্রথম আলোচনা হওয়া উচিত ছিল, নির্বাচন নিয়ে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা থাকার কথা ছিল, কিন্তু এইটা আসছে কেন? হ্যাঁ, কারণ হচ্ছে যে আমাদের যে পক্ষগুলো, রাজনৈতিক পক্ষ এবং অন্যান্য ক্ষমতার যে অন্যান্য পক্ষ আছে, তাদের মানে নেশন বিল্ডিং কোনো প্রজেক্ট নাই, এটা হচ্ছে বাস্তব কথা। এবং এই নাই বলেই হচ্ছে আপনার, কারণ নেশন বিল্ডিং প্রজেক্ট থাকলে আপনি জানবেন যে এখানে আমি সুষ্ঠু ভোটটাকে কোথায় প্লেস করব, রিফর্মটাকে কোথায় প্লেস করব। কারণ আমরা সবাই তো কিছু কিছু জিনিসকে পলিটিক্সের ঊর্ধ্বে নিয়ে যাচ্ছি, ন্যাশনাল বানাচ্ছি না, যে আমার তো পলিটিক্স আমার মতো থাকবে, আপনার থাকবে, উনার থাকবে, কিন্তু কিছু জিনিসকে আমরা বিয়ন্ড পলিটিক্স করব, হুইচ ইজ ন্যাশনাল, এবং এইভাবে আমরা হচ্ছে জাতিকে এই জায়গাটা নিয়ে আসবো। এইটা ছাড়া কোনো জাতি তো আগাতে পারে না, আমাদের এই জায়গাটায় নাই। এই কারণে এত গুঞ্জন, এত এবং প্রত্যেকে এক একটা গোষ্ঠী এক একটা জিনিস চায়, এবং চাই বলি হচ্ছে ধরেন আমরা সুষ্ঠু ভোটের মতো একটা বেয়ার মিনিমাম জিনিস 53 বছর একটা রাষ্ট্র নিশ্চিত করতে পারে না, যে এটা নিয়ে আমাকে আর টেনশন করতে হবে না, অন্য যা নিয়ে টেনশন করে এটা নিয়ে টেনশন করতে হবে না। এখন যারা বলছে যে ভোট দিয়ে দিলিতে হয়, ওই সরকার রিফর্ম করবে বা একসাথে এত রিফর্ম হবে না ইত্যাদি, তাদের সাথে আমার দ্বিমতটা কিন্তু এখানেই, যে বাংলাদেশে তো আমরা দেখেছি তো যে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, তারপর তারা এটাকে নানাভাবে ম্যানিপুলেট করতে চায় এবং তারা ক্ষমতায় থেকে যেতে চায়। এখানে 53 বছর যদি একবার হইতো আপনি বলতে পারতেন এটা অমুক দলের দোষ। 53 বছর যখন একই ঘটনা ঘটে তখন এটা অমুক দলের দোষ না, এটা হলো একটা কোনো সিস্টেমেটিক প্রবলেম, যে এখানে কোনোবারই আপনার ওই একবার শুধু উদাহরণ পাবেন আপনি 2001 সালে আওয়ামী লীগ মানে ভিতরে ভিতরে চেষ্টা করেছে, কিন্তু প্রকাশ্য কোনো নির্বাচন বিরোধী অবস্থান নেয় নাই 96 থেকে 2001-এর যে সময়টা। কিন্তু এর বাদে আপনি 73 থেকে এই পর্যন্ত দেখেন কোনো সরকারি দলকে বাধ্য করা ছাড়া কিন্তু ক্ষমতা থেকে সরানো যায় নাই। হয় এখানে গণঅভ্যুত্থান ঘটেছে, অথবা নেগেটিভ অর্থে সামরিক কুয়ের মতো ঘটনা ঘটেছে। 73 সাল থেকে এই আপনার দেশের এটাই হচ্ছে ইতিহাস। তার মানে হচ্ছে সরকারি দলগুলো ক্ষমতায় আসার পরে তারা ক্ষমতাটা ধরে রাখতে চায়, এবং এটা ঠিক না করে আপনি সুষ্ঠু নির্বাচনের পথটা পরিষ্কার করতে পারবেন না। এখানেই নির্বাচন এবং সংস্কার রিলেটেড। এই কারণে আপনার শুধুমাত্র সুষ্ঠু নির্বাচনের জন্য আপনার জুডিশিয়ারিকে রিফর্ম করতে হবে, শুধুমাত্র সুষ্ঠু নির্বাচনের জন্য আপনার পুলিশকে রিফর্ম করতে হবে, শুধুমাত্র সুষ্ঠু নির্বাচনের জন্য আপনার প্রশাসনকে রিফর্ম করতে হবে। রিফর্মটা এবং এগুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ না, এটা মানে একটার সাথে একটা যুক্ত আর কি। এই সামান্য জিনিসটা আমরা মানে সমস্ত রাজনৈতিক দল একটা জায়গায় আসতে খুব বেগ পেতে হচ্ছে। আমি একটু এটার সাথে আপনি যেহেতু এই আলোচনাটা আনলেন শেষ পর্যন্ত, সেটি হলো যে ঐকমত্য কমিশনের যে আলোচনায় এত আলোচনা দেখলাম, এবং বিশাল একটা জায়গায় বসে সবাই মিলে আলোচনা করছেন।
এটা কিন্তু ঐক্যমত্য কমিশনে কি সিদ্ধান্ত হয়েছে জানি না, কিন্তু সবাই যে বসেছেন এটা একটা চমৎকার ইয়ে ছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা কি পেলাম আসলে, মানে বা কি এটা পাচ্ছি সামনে? মানে একটা হচ্ছে যে জুলাই সনদটা হবে, কিন্তু জুলাই সনদটাও আমরা ধরেন এটাকে এমন জায়গায় নিয়ে গেছি যে অনেকগুলো জিনিস আমরা ছাড় দিতে 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 এমন একেবারে খুব বেয়ার মিনিমাম জায়গায় এসছে, এবং সেটাও হবে কিনা এই অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ বাস্তবায়ন পদ্ধতির প্রশ্নে আপনি এখনও একমত হতে পারেন নাই। মানে বাস্তবায়ন পদ্ধতির ক্ষেত্রে আপনি যদি পরের সরকারের কাছে দেওয়ার ক্ষেত্রে আমাদের সিরিয়াস রিজার্ভেশন আছে অনেকগুলো কারণে, পদ্ধতিগত কারণ, ঐতিহাসিক কারণ। এবং আমরা তো এই প্রশ্নটা করেছি যে যদি আপনি শুধু একটা প্রেসক্রিপশন বানিয়ে দিয়ে দিবেন, তাহলে আপনি শাহাবুদ্দিন সরকার তো 29টা টাস্কফোর্স করেছিল 3 মাসের মধ্যে, তারপর তারা এটা পরের সরকার কাছে দিয়েছে। তো আপনি 3 মাসের মধ্যে যদি শুধু আপনি বাস্তবায়ন আপনি নিজে করবেন না, নিজে যদি করার সিদ্ধান্ত নেন, তাহলে পদ্ধতি আছে 101টা, সেটা বিষয় না। আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি করব। কিন্তু আপনি যদি নিজে প্রেসক্রিপশন দিয়ে আরেকজনের কাছে দিয়ে দিবেন, তাহলে আপনি 3 মাসের মধ্যে করে ইলেকশন দিয়ে চলে যেতেন। আপনি যেহেতু 1.5 বছর থাকছেন, তাহলে আপনাকেই রিফর্মটা করতে হবে। মানে এই সরকার, এবং এই সরকার কিন্তু বারবার বলেছে আমার 3টা ম্যান্ডেট, বিচার, সংস্কার, নির্বাচন। এখন হঠাৎ করে কেন এই কথাটা আসছে যে পরের সরকারের কাছে দিব আমরা? পরের সরকারের কাছে দিলে এটা হবে না, একটা হবে না। যে সকল বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে ওগুলো তো গন। যেগুলো বিষয়ে আপনি এখন 1 বছর খানা পিনা অনেক কিছু করে তর্ক বিতর্ক করে একটা জায়গায় এসছেন নিরঙ্কুশভাবে, ইনক্লুডিং বিএনপিও একমত হয়েছে, ওই জিনিসগুলো সংসদে আবার চ্যালেঞ্জের মুখে পড়বে। ধরেন 2বারের বেশি প্রধানমন্ত্রী হবে না, এটা কিন্তু বিএনপিও একমত, 2 টার্ম। এখন আপনি সংসদে গিয়ে বলবেন কি, যেহেতু আপনার 2/3 আছে, আপনি বলবেন যে তখন একটা প্রেক্ষাপট ছিল, এরা এনজিও সরকার, এরা নন পলিটিক্যাল, এরা বুঝে নাই, আসলে দেশের জন্য এটা প্র্যাকটিক্যাল না, বেশিরভাগ সংসদ সদস্য এটা চাচ্ছে না। আপনি এটা বলে ওইটাকে আপনি ঘুরিয়ে দিতে পারবেন তখন চাইলে। এই কারণে আমরা বলছি যে পরের সরকার দেওয়া যাবে না। দেখেন বাংলাদেশে এটা সালাউদ্দিন সাহেব তার একটা ইয়েতে বললেন, সাক্ষাৎকারে বললেন যে এক্সট্রা কনস্টিটিউশনাল যে কোনো প্রভিশন যদি সবাই কনসেনসাসে আসে করা যাবে। এবং বাংলাদেশে তো বিএনপি হচ্ছে সেটার উদাহরণ। জিয়াউর রহমান সাহেব সামরিক ফরমানের মধ্যে দিয়ে গণতন্ত্র নিয়ে আসছেন দেশে, কেউ আপত্তি করে ধারণা এই ব্যাখ্যাটা আমাদের দেশে অধিকাংশ মানুষই খেয়াল করে না। হ্যাঁ, মানে আপনি সামরিক ফরমানের মধ্য দিয়ে তো আপনি গণতন্ত্র নিয়ে আসছেন, কেউ তো কোনো আপত্তি করেনি কেন? কারণ এটা নেসেসিটি ছিল। ওয়ার্ল্ডের মধ্যেও খুবই রেয়ার না যে যেগুলো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর সামরিকভাবে যারা কায়দায় যারা ক্ষমতা গ্রহণ করে তাদের পরিণতি কী হয়? খুব ব্রুটাল পরিণতি হয়, এবং তারা যতক্ষণ থাকে এরপর কিন্তু তাদের আপনার পরিণতিটা খারাপ হয়। জিয়াউর রহমানের ওই ভিশনটা ছিল যে আমি পলিটিক্সে ফিরবো, পলিটিক্সটাকে আমার বেস বানাবো। উনি তো পলিটিক্সটা করে দিয়ে গেছেন। এখন এইখান থেকে তো বিএনপি যা যা করেছে, মানে বিএনপি যে প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে বা আত্মপ্রকাশ করেছে, সেই ট্রানজিশনের মধ্য দিয়ে বিএনপি এখন বিশ্বাস করে না। তাহলে কিভাবে হবে? ধরেন প্রোক্লেমেশন নিয়ে তারা যে সমস্ত কথা বলেছে, কয়েকদিন আগে তারা তো একটা অদ্ভুত কথা বলেছে, আমি ভাবতে পারি নাই যে বিএনপির কোনো একটা নেতা একটা বলার কথা, আর একটা তার অফিসিয়াল পজিশন যেটা সে কমিশনের কাছে বলছে যে নতুন সাংবিধানিক ব্যবস্থা প্রবর্তন করতে চাওয়াটা একটা কু হবে। এটা বিএনপির বক্তব্য। মোমিনুল আমিন, আপনার কাছে আসতে চাই, আমরা সেই আলোচনায় ফিরলামই আসলে। জি, ঐক্যমত্য কমিশনের যে প্রশ্ন স্যার আর তুষার তুলেছে, এটাই আসলে আলোচনা হচ্ছে। কিন্তু আপনার কি মনে হয় যে এই জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্রটি বাস্তবায়ন ছাড়া আগামী নির্বাচনের জায়গাটা, এই যে সংশয় এবং সংকট, এই জায়গা থেকে উত্তরণ করা যাবে কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের এক অংশ মিলে একটা রাজনৈতিক দল গঠন করেছেন। সেই রাজনৈতিক দলের ফোকাস, আপনি অপটিক্সটা ওই গণ অভ্যুত্থানের আগে পরে কোনো কিছুই তারা দেখতে পান না। তারা দেখতে পান না রাজনৈতিক দলগুলোর অবদান কী, তারা দেখতে পান না আপনার 2009 আপনি আওয়ামী ফাঁসিবাদ যখন 9 থেকে প্রতিষ্ঠিত হলো, বিডিআর হত্যাকাণ্ড বলেন, 14 বিনা ভোটে নির্বাচন বলেন, হেফাজতের আপনার হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড বলেন, এরপরে সাতক্ষীরা ম্যাসাকার বলেন, যত ধরনের ম্যাসাকারে রাজনৈতিক দলগুলো যখন এসেছিল, রাজনৈতিক দলগুলো যখন সাহস করে নেমেছিল, তাদের কর্মীদেরকে ঝুলিয়ে পিটিয়ে থানায় যখন হত্যা করা হতো, গুম করা হতো, খুন করা হতো, বুলেটের গুলি করা হতো, এগুলো তারা দেখতে পান না বা দেখতে চান না, কারণ এগুলো দেখলে তাদের রাজনৈতিকভাবে তাদের ক্ষতি আছে। হ্যাঁ, আর জুলাই সনদ নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে, দেখেন যে কোনো সংস্কারের জন্য লম্বা আলোচনা দরকার। আমাদের দেশে ঐক্যমত কমিশনে যে আলোচনা হয়েছিল, বাংলাদেশ টেলিভিশনে লাইভ একটা বিটিভি নিউজ থেকে লাইভ টেলিকাস্ট করা হয়েছিল। সিমিলার উদাহরণ বিশ্বের তিউনিজিয়াতে আছে। তিউনিজিয়াতেও অভ্যুত্থানের পরে এ ধরনের আপনার অনেকে সবাই মিলে কনসালটেশন করে তাদের নতুন ব্যবস্থা যাওয়ার জন্য তারা লাইভ টেলিকাস্ট করেছিল। সাউথ আফ্রিকাতে যখন নতুন কনস্টিটিউশন অ্যাডাপ্ট করা হয়, প্রায় 1000 পাবলিক কনসালটেশন করা হয়েছিল। স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করতে হবে, লম্বা আলোচনা করতে হবে। এই লম্বা আলোচনা পরে জনগণের মতামতগুলো আসলে প্রতিফলিত হবে, এবং জনগণের মতামত রাজনৈতিক দলগুলোর মাধ্যমে প্রতিফলিত হয়, এবং সেটা প্রতিফলন করার একমাত্র উপায় হচ্ছে নির্বাচন। কারণ নির্বাচনে আপনি আসলে ম্যান্ডেটগুলো রাখতে পারেন। প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর ব্যাপারে নতুন রাজনৈতিক দল এবং যারা দীর্ঘদিন ধরে আওয়ামী ফ্যাসিবাদের আমলে আপনার অঘোষিত নিষিদ্ধ ছিল, কার্যালয় বন্ধ ছিল, তারা অনেকে এখন
প্রশ্ন তুলছেন প্রশ্ন তোলার দুইটা রাজনৈতিক কারণ আছে। এই যে আপনি প্রথম বললেন না নির্বাচন আসলে হবে কিনা, এই নির্বাচন হবে কিনা এই ন্যারেটিভটাও আসলে অন্তর্বর্তীকালীন সরকারের একাংশের মধ্য থেকে প্রচার করা হয়েছিল নির্বাচন নিয়ে সংশয় তৈরি করা। কারণ এক এক উপদেষ্টা এক এক ধরনের বক্তব্য দিতে, আপনি দেখবেন মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে এক ধরনের বক্তব্য দিলেন, তার প্রেস সচিব আবার যখন সাংবাদিকদের সামনে কথা বললেন তখন তিনি তার বক্তব্য, প্রধান উপদেষ্টার বক্তব্যকে তার মতো করে ব্যাখ্যা দিলেন। দেখেন মাননীয় প্রধান উপদেষ্টা যখন ঈদের নামাজ পড়তে যাইতো তখন অনেকে বলতো যে আমরা 5 বছর চাই, হ্যাঁ ইউনিট সরকার 5 ইয়ার্স বা এরকম, আপনার নির্বাচন লাগবে না, আপনি থেকে যান, এই ধরনের ন্যারেটিভগুলো সোশ্যাল মিডিয়াতে বিশাল প্রচার করা হইলো। এই প্রচারণাটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেও কেউ না কেউ করেছে, যার কারণে মানুষের ভিতরে একটা সংশয় তৈরি হয়েছে। এরপরে দেখেন গণঅভ্যুত্থানের পক্ষে যারা শক্তি, আমরা সবাই গণঅভ্যুত্থানে, এখানে যারা টকশোতে আজকে আসছি সবাই, ওনারাও গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি, আমরাও পক্ষের শক্তি, সবাই সবার মতো করে অবদান রেখেছিল। তাদের ভিতরে যে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা, বিভিন্ন শর্ত যুক্ত করে দেওয়া, তার পেছনে কি রাজনৈতিক কারণ নয়? অবশ্যই রাজনৈতিক কারণ আছে। যখন আপনি নির্বাচনের কথা বলবেন, রাজনীতির কথা বলবেন, প্রতিপক্ষকে আপনি অ্যাটাক করবেন, এটাই স্বাভাবিক। কেউ চাবে যে আমরা মাত্র জন্ম নিয়েছি, এখন আমরা কথা বলা শিখবো, ডায়াপার চেঞ্জ করা শিখবো, তারপরে আমরা আসলে সেরেলাক খাবো, সেরেলাক থেকে আবার খাবারে আসবো, ভারী খাবারে আসবো, এই প্রসেসগুলো যাওয়ার পরেই তো আমাদের একটা নাম রাখার অনুষ্ঠান হবে বা মুসলমানি হবে বা ইত্যাদি ইত্যাদি হবে, প্রথম দিনে তো হবে না। সুতরাং অনেকের নির্বাচন নিয়ে এ ধরনের তাদের প্রস্তুতির সময় লাগবে। বাংলাদেশে কোনো দল আছে কিনা তাদের এই যে খতনার আগে হয় না এরকম? আপনি না, আমি বলতে চাচ্ছি কি, দেখেন যে সদ্য ভূমিষ্ঠ শিশুকে তো আপনি আর সঙ্গে সঙ্গে খতনা করতে পারবেন না বা তাকে ভারী খাবার দিতে পারবেন না। প্রথমে হয়তো সেরেলাক খাওয়ায়, মায়ের দুধ খাওয়ায়, সেরেলাক আস্তে আস্তে এইভাবে প্রসেসগুলোতে যায়, তাই না? ভারী খাবার তো প্রথমেই আপনি দিবেন না। সো ভারী খাবার গ্রহণের আগে তো একটা প্রস্তুত মিনিমাম তো একটা ন্যাচারাল এইজ আছে, সেটাকে আপনার যেতে হবে। তো এটা তারা দাবি করতে, এটা তো এই দাওয়াটা স্বাভাবিক। নির্বাচন পেছানোর এই গল্পটা, হ্যাঁ, সরকারি মদতপুষ্ট অনেক গোষ্ঠী থেকে, অনেক রাজনৈতিক শক্তি থেকে, অনেক প্রেশার গ্রুপ থেকেও এসেছে যে আমরা নির্বাচন চাই না। এবার আসেন বিচার সংস্কার এবং নির্বাচনের যে ম্যান্ডেটটা কথা বলা হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছিল 8ই অগস্ট। এই অগস্টে তাদের শপথের পরে ভাষণে বা তাদের সময় কি তারা কখনো বলেছিল যে আমরা সংস্কার বলতে আমরা কি বুঝছি, বিচার বলতে কি বুঝি, বিচার আপনি কিভাবে করবেন? বিচার কি আপনি বলবেন যে আমি ফাঁসিতে ঝুলাই দেবো, তারপর আপনি হাসিনাকে এখন ফেরত আনতে পারেন নাই, হাসিনা বাদ দেন, ওবায়দুল কাদেরকে আপনি পালাইতে দিচ্ছেন, আপনি সে নিজের মুখে বলছে যে আমি 3 মাস দেশে ছিলাম বা এত সময় দেশে ছিলাম, এরপরে পালিয়ে গেছি। এরপরে আপনার আরও যারা ওই সময়কার মন্ত্রী ছিল, যে নওফেলের কথা বলেন, নানকের কথা বলেন, কাউকে আপনি আটকে পারলেন, আপনি কার বিচার করবেন? আপনারা এখানে 2-4 জন যারা আছেন, সালমান এফ রহমান, পলক আছে, কয়েকটা আছে, কয়জনকে আপনি ধরতে পারছেন? হ্যাঁ, আপনি যে বড় বড় যারা আওয়ামী ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করার জন্য যারা কাজ করছে, ডিবি হারুনকে পর্যন্ত আপনি আটকাতে পারলেন না, আপনি মনিরুলকে আটকাতে পারলেন না, হ্যাঁ, আপনি এরা চলে গেল। বিচার আপনি কাদের করবেন? এখন বিচার একটা রায় দিয়ে, বিচারের তো একটা প্রসেস আছে, বিচার একটা নির্দিষ্ট প্রসেসে বিচার হইতে হবে। এবার আসেন সংস্কার যদি আপনি এখন বলেন যে ভাই এইটাই সংস্কার, এটা তো হবে না। আজকে আমরা সংস্কার নিয়ে যে আলোচনাগুলো করছি, 20 বছর পরে এটা আরও চেঞ্জ হতে পারে। আপনি নির্বাচিত পার্লামেন্টকে কোনোভাবে বিশ্বাস করতে চান না, তাহলে জনগণের ভোটের দরকার কি? আপনি বলেন যে একটা আমরা যা চাইবো সেটাই হবে, সেটাই সংস্কার, না হতে পারে না, তাহলে তো ভোটের কোনো প্রয়োজন হয়। ভোট দিয়ে কিছু সরকার গঠন হয়? জনগণের মতামতের প্রতিফলন কার কাছে? আপনার যে সংস্কারগুলো আপনি চাচ্ছেন, আপনার নোট অফ ডিসেন্টে যে পয়েন্টগুলো আমরা দিয়েছিলাম, আমরা সুন্দর একটা সলিউশন দিয়েছি। যারা যে সমস্ত সংস্কার প্রস্তাবনায় ভিন্ন ভিন্ন মত রয়েছে, রাজনৈতিকগুলো থাকতেই পারে, এক একটা রাজনৈতিক দলের মত পার্থক্য থাকবে, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। সেইগুলো নিয়ে আপনার জনগণের কাছে যেতে সমস্যা কি? যখন জনগণের কাছে যাওয়ার কথা বলা হবে তখন তারা বলবে গণভোটে আসো। কোনোভাবেই পার্লামেন্টারি নির্বাচনে আসবে না, কারণ ফার্স্ট পাস দ্য পোস্ট যে সিস্টেম এখন আমাদের ভোট হয়, ভোটের যে সমীকরণের হিসাব, সেখানে অনেকেই মনে করে এই ভোটে যে আমরা আসলে সুবিধা করতে পারবো না। আমি একটা ছোট্ট বিরতি থেকে ফিরে এই প্রশ্নের আর বছর তুষার আপনার কাছে। দর্শক, আবার ছোট্ট একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো অর্ডার। স্যার তুষার, মোমিনুল আমিন বলছিলেন যে অনেকের আছে যে একটা প্রসেস আছে মানুষের, তার জন্ম, তারপর সেরেলাক খাবে, তারপর আস্তে আস্তে শক্ত খাবারে যাবে, এরপর এক সময় একটা খাসি জবাই দিয়ে তার নাম রাখা হবে, খতনা দেওয়া হবে বা এই জাতীয়। এই জায়গাগুলো আমি জানি না উনি কাকে ইঙ্গিত করছেন, তবে এই পরিস্থিতি কি হবে আসলে? সব কিছু মিলিয়ে শেষ পর্যন্ত সব নদীর পানি আসলে, যেমন আমাদের বাংলাদেশের সব নদীর পানি বঙ্গোপসাগরে যায়, আমাদের এই সব কিছুই তো প্রশ্ন চলে যাচ্ছে সেই নির্বাচনের দিকে, যে নির্বাচন কি হবে? না, নির্বাচনই হবে, অন্য কিছু হবে না। বাংলাদেশে আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন, আমি উত্তর দিয়েছি বাংলাদেশের সামনে 2টা রোড ম্যাপ, একটা নির্বাচন অথবা নির্বাচন, অন্য কিছু নাই। একটা হলো ডেমোক্রেটিক প্রসেসের মধ্য দিয়ে আপনার যেটা ন্যাচারাল ইলেকশন, তার মধ্য দিয়ে জনগণের রায়
প্রতিফলিত হবে। আরেকটা হচ্ছে আপনি এই প্রসেসটা ভন্ডুল করলেন, সেটা উনি যেটা বলেছেন যে সরকারের ভেতরে এই ধরনের এলিমেন্টস আছে, থাকতে পারে, আমরা জানি না। বাইরে থেকেও আছে, বাইরে থেকে মানে সরকারের বাইরে, দেশের ভিতরে, দেশের বাইরে, সরকারের বাইরেও কিন্তু এক ধরনের সরকার থাকে আধুনিক বিশ্বে। সবসময় থাকে। আর সরকার ছাড়াও তো আধুনিক বিশ্বে পাওয়ারের অনেক স্টেক হোল্ডার থাকে, পাওয়ার আর গভর্নমেন্ট তো ইদানিং আলাদা। তো এবং জিওপলিটিক্যাল সিচুয়েশন, এটাই আমি বললাম যে দেশের বাইরে। তো একটা হলো যে আপনি জিনিসটা যেভাবে ন্যাচারাল হওয়া উচিত সেভাবে হবে। আরেকটা হচ্ছে আপনি কোনো একটা ঝামেলা তৈরি করলেন, কেউ না কেউ, অনেক ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ আছে, তো তারা এটা করার পরে এখানে একটা ইন্টারভেনশন জাতীয় কিছু একটা হইতে পারে। 111-এর মতো, 111-এর কথা দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা ইভেন নুরুল হক নূরের হামলার প্রতিবাদ করার সময় উনি মনে করাই দিচ্ছেন যে নির্বাচন বানচাল করা যাবে না। 7 দলের সাথে যখন উনি বৈঠক করছেন, বৈঠক শেষে এই প্রধান কথা। তার মানে উনি নিশ্চয়ই ওনার কাছে কিছু উনি আজ করতে পারছেন, বা ওনার কাছে তথ্য আছে, উনি সরকার প্রধান। তাহলে ওইটা যদি ঘটে, হলো দ্বিতীয় স্টাইলের নির্বাচন, সেটা হচ্ছে 111 ধরনের নির্বাচন, যে একটা আপনি সেট আপের ইলেকশন। দিল্লি, ওই সময়কার সরকার, আওয়ামী লীগ মিলে একটা অ্যারেঞ্জমেন্ট করলো না, যেটা প্রণব মুখার্জিও একদম পরিষ্কার লিখলেন যে উনার কি ভূমিকা ছিল, সেটাও একটা হইতে পারে। এবং সেটা হইলে হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগকে এখানে এন্ট্রি দেওয়ানোর একটা প্রচেষ্টা, ওটা কিন্তু একটা ইলেকশন। কিন্তু তার মধ্য দিয়ে আমরা অনেক পিছিয়ে যাব নেশন হিসেবে। এবং দেখবেন গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি, যারা এই নতুন সিচুয়েশনটা 5 আগস্টের পরের সিচুয়েশনটাকে আপহোল্ড করে, এবং যারা 5 আগস্টকে জন্ম দিয়েছে এবং আপহোল্ড করে, তাদেরকে চিহ্নিত করা হবে এবং তাদেরকে আপনার নানা ধরনের নানা মাত্রায় শাস্তি দেওয়া হবে। এবং তার মধ্য দিয়ে এখানে আওয়ামী লীগকে আনার চেষ্টা করা হবে, বা অন্য কোনো ফরম্যাটে। এইটা আছে, আমরা এটা ঠেকাতে চাই, এই ধরনের নির্বাচন ঠেকাতে চাই অবশ্যই। কিন্তু যেটা সুষ্ঠু নির্বাচন, আমি যেটা বললাম যে সুষ্ঠু নির্বাচন হতেই হবে বাংলাদেশে। কারণ বাংলাদেশ তো মধ্যপ্রাচ্যের কোনো দেশ না যেখানে আপনি নির্বাচন, এখানে যারা নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করেছে, কতদিন তারা করতে পারে সেটারও একটা সময় আছে, যে এতদিন আপনি পারবেন, এরপরে পারবেন না। এই দেশে নির্বাচন আপনাকে দিতেই হবে, এটা অন্য কোনো উপায় নাই। তো ফলে আজকে যারা এরকম বিভিন্ন জায়গায় নীল নকশা করছেন, তারা কিন্তু ফেল করবে শোচনীয়ভাবে। মানে এই দেশে ইলেকশন ছাড়া অন্য কিছু হবে না। কিন্তু কথাটা হচ্ছে যে ওটার রেজাল্টটা আমরা ধরে রাখতে পারবো কিনা, আমরা সেটা নিশ্চয়তা চাচ্ছি। আমরা চাচ্ছি কিছু জিনিস ইরিভার্সিবল হয়ে যাক, মানে যেগুলো আপনি আর চেঞ্জ করতে পারবেন না 2/3 ক্ষমতার জোরে। সিম্পল এতটুকু চাওয়া, কারণ 2/3 ক্ষমতাটা বাংলাদেশের জন্য একটা অভিশাপ। যতবার একটা সরকারের কাছে 2/3 ছিল, এবং সংবিধানে আপনি লিখে রাখছেন যে 142 অনুচ্ছেদের মধ্যে, যে আপনার কাছে 2/3 ক্ষমতা থাকলে আপনি আসলে যে কোনো চেঞ্জ করতে পারবেন, করে রাষ্ট্রের ক্যারেক্টার পরিবর্তন করে দিচ্ছে তারা। যতবার 2/3 ক্ষমতাটা আত্মঘাতী ওই দলের জন্য। দেখেন, ওই যে 73 সালে সরকারের কাছে 2/3 ছিল, এটার পরিণতি কি 75। 111, এই যে বিএনপি 2001 থেকে 6 সরকারের কাছে 2/3 ছিল, তারা 14th সংশোধনী করেছে। এটার ফলে লগি বৈঠা তাণ্ডব করলো আওয়ামী লীগ, লগি বৈঠা থেকে 111 এবং আওয়ামী লীগের ফ্যাসিবাদ 15 বছর করেছে বিএনপি, ভিকটিম ও বিএনপি। আচ্ছা, এরপর আবার আওয়ামী লীগ এসছে, আওয়ামী লীগ আইসা হচ্ছে আপনার এই 2/3 জোরে তত্ত্বাবধায়ক বাতিল করেছে। তত্ত্বাবধায়ক বাতিল করার কারণে তারা একটা গণঅভ্যুত্থানে ফেস করতে হয়েছে। এবার করেছে আওয়ামী লীগ, ভিকটিম আওয়ামী লীগ। ভিকটিম বলবো না আমি আওয়ামী লীগ ডিজার্ভস দিস, এটা বিএনপি ওয়াজ ভিকটিম। কিন্তু এইটা হলো আওয়ামী লীগ ডিজার্ভ করে, কারণ তারা সমস্ত মানে বাংলাদেশের এক একটা রাজনৈতিক দল যা যা করেছে ওইগুলোকে আপনি মেনে নিতে পারবেন, মেনে নিয়ে তাদেরকে ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা জায়গা দিতে পারবো। আওয়ামী লীগ যেগুলো করেছে এবং এখনও করছে, এগুলো পুরোপুরি দেশবিরোধী কর্মকাণ্ড, এবং এইটার ভিকটিম না তারা, এইটার ফলাফল তারা খুব, মানে যে ম্যাসিভ ব্লোটা তাদেরকে দিতে হতো, এটা আমরা দিতে পেরেছি বাংলাদেশের মানুষ। এই কারণে আমরা বলছি যে এই 2/3 ক্ষমতাটার মানে আপনাকে চেক দিতে হবে। স্টিল আপনি সংসদীয় আসনের যে স্টাইলে যেহেতু নির্বাচন আছে, এক একটা দল 2/3 পাবে, এবং আপনি আইন করেন, কোনো অসুবিধা নেই, আইন করতে তো সিম্পল মেজরিটি হলেই হয়। কিন্তু সংবিধানের মতো গুরুত্বপূর্ণ জিনিসে আপনি ওই 2/3 যেটা আবার কিনা ভোট পার্সেন্টেজ, তো এটা তো আমার ভাইকে আমলে নিতে হবে, যে 2/3টাকে আপনি আমলে নিচ্ছেন, কিন্তু কত পার্সেন্ট মানুষ, যেহেতু ডেমোক্রেসির কথাটা তুলতেছেন, তাহলে একটা মানে 50%-এর কম মানুষ যেটার পক্ষে আছে, সেটা দিয়ে আপনি সংবিধান সংশোধন করে ফেলতেছেন। দেখেন দলগুলোর কাছে কত পার্সেন্ট ভোট ছিল যখন তারা এই বড় বড় পরিবর্তনগুলো করেছে, লেস দেন 50%। টোটাল ভোটারের না, যত পার্সেন্ট ভোট কাস্ট তো আর ফুললি হয় না, 100% হয় না। যারা ভোট দিয়েছে তাদের আপনি 50%-এর চেয়ে কম মানে ভোট পেয়ে আপনি এতগুলো বড় বড় পরিবর্তন করেছেন। এইটা অবশ্যই একটা টক্সিক এবং অস্বাস্থ্যকর ব্যাপার। এটা আমাদেরকে চেঞ্জ করতে দিতে হবে, এবং আমাদেরকে বুঝতে হবে যে এটা চেঞ্জ করলে আমাদের পলিটিক্যাল সিস্টেমটা স্টেবল হবে। এই যে অ্যারেঞ্জমেন্টের কথা আমি বললাম, এইটা কিন্তু বাংলাদেশে বারবার সামরিক, আপনাকে কেন গণঅভ্যুত্থানের পরে সামরিক, এটা কি পিআর না পিয়ার না, আমরা তো 2 হাউসের কথা এসছে, 2 হাউসের মধ্যে নিচের হাউস যেভাবে আছে সেভাবেই আপার হাউসে পিয়ারের কথা এসছে। ঠিক আছে, কোনো কোনো দলের পিয়ারের দাবি আছে, এটা এখনো সর্বজন বিদিত দাবি না, কিন্তু আপার হাউসের পিয়ারের মোটামুটি অ্যাকসেপ্টেড, সবাই মেনে নিয়েছে। কিন্তু আমি বলার চেষ্টা করতেছি এই যে সিস্টেমটার কথা আমি ব্যাখ্যা করলাম, এটা কিন্তু আমাদেরকে প্রচুর পিছিয়ে দিয়েছে। এবং দেখেন আমাদের গণঅভ্যুত্থানের পরেও সামরিক কু হইতে পারে এই ভয় থাকতে হয় বারবার। এটা বদরুদ্দিন উমর, যার কথা উনি একটু আগে বললেন, বাংলাদেশের একজন ভিশনারি তাত্ত্বিক, উনি কিন্তু বলে গেছেন যখন 72 কনস্টিটিউশন ড্রাফট হচ্ছে, তখন এটা হয় নাই, পাস হয় নাই, তখন উনি বলছেন যে এটা এমনভাবে একনায়কতান্ত্রিক একটা সিস্টেম তৈরি করছে, এমনভাবে রাজনৈতিক শূন্যতা তৈরি করছে, মানে বিরোধী দলগুলোকে এমনভাবে ডিসএম্পাওয়ার্ড করছে, যে যখনই আপনার এটা ফল তো ঘটবেই, ফল ঘটলে এটা সুযোগ নেবে সামরিক বাহিনী।
বারবার বাংলাদেশে সেটাই হয়েছে, একবার প্রফেটিক মন্তব্য সেটাই কিন্তু হয়েছে। ওনার একটা খুব দুর্দান্ত লেখা ছিল যে কি পারপেচুয়াল স্টেট অফ এমার্জেন্সি, কনস্টিটিউশনের মধ্য দিয়ে আপনি পারপেচুয়াল স্টেট অফ এমার্জেন্সি করছেন, মানে আইনের শাসনের ব্যতিক্রম হচ্ছে জরুরি অবস্থা, কিন্তু আপনি আইনের শাসনের মধ্য দিয়ে একটা জরুরি অবস্থা কায়েম করেছেন। সভা সমাবেশ করা যাবে না, কিভাবে সভা সমাবেশ করা যাবে না, কিভাবে মৌলিক অধিকার নষ্ট করা হবে, এগুলো সব কনস্টিটিউশনালি ডিজাইন করা হয়েছে। এইটার চেঞ্জটা আমরা চাচ্ছি। এবং ডেমোক্রেসি মানে শুধু ইলেকশন না, ডেমোক্রেসি মানে ইনস্টিটিউশনের এই ফ্রিডমগুলো। তো ইলেকশনের সাথে এগুলো তো মিউচুয়ালি এক্সক্লুসিভ না, আমরা তো এই জন্যই ফর্মুলাটা দিয়েছি। তা আমি তো উনি এই কথাটা বারবার বলেন, আমি ওনাকে জিজ্ঞেস করি যে আপনারা সংসদ, আমরা তো বলছি যে পার্লামেন্ট না, কারণ এবার শুধু আমার মানে সরকারের গঠনের ব্যাপার না, এবার আমাকে সংবিধানে বদলাতে হবে, তাহলে আসেন গণপরিষদ নির্বাচনে যাই। আর এটা বললেও বলে যে এটা নাকি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র। আমরা তো ফর্মুলাতে বলছি যে একটা ইলেকশনের মধ্য দিয়ে আপনি সংবিধানের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, আপনি সরকার পরিচালনা করবেন। এই ফর্মুলা অসুবিধা কি? এটা থেকে আমরা কোনো এক্সট্রা বেনিফিট পাবো? এমন তো না যে পার্লামেন্ট ইলেকশন হলে বিএনপি জিতবে আর গণপরিষদ নির্বাচন হলে এনসিপি জিতবে, ব্যাপারটা তো একদমই তা না। ফলে এনসিপির যে প্রস্তাব, এটা তাদের দলীয় বিবেচনার প্রস্তাব না, এটা এই মুহূর্তে দরকার। পৃথিবীতে যতগুলো বড় বড় দেশ এই ধরনের বড় বড় পরিবর্তনের মুখে এসছে, তারা কিন্তু এই পদ্ধতিগুলো পৃথিবীব্যাপী প্র্যাকটিস হয়েছে। যেমন 47-এ যে ইন্ডিয়ার যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তারা একই সাথে দেশ পরিচালনা করেছে। এই ঘটনা নেপালেও ঘটেছে, এই ঘটনা পৃথিবীর অন্যান্য অনেক দেশে আপনি দেখাতে পারবেন যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কাম পার্লামেন্টের মডেল, একটা ইলেকশনের মধ্যে দুইটা কাজ করা যাবে। গণপরিষদ তার কাজ করবে, সরকার তার করবে। ফলে আপনাকে তো আনস্টেবিলিটির ভয় পাইতে হবে না, সরকার তো চলছে এবং সরকার চলার অনেক রাস্তা আছে। আপনি যখন আজকে যদি আমরা 72 সংবিধান বাতিল করে দিই, নতুন সংবিধান হওয়ার আগ পর্যন্ত আপনি কিন্তু 72 সংবিধান আইন দিয়েই চলবেন। এটাকে ওই যে ল কন্টিনিউয়েন্স এনফোর্সমেন্ট অর্ডার বলে। নতুন সংবিধান হওয়ার আগ পর্যন্ত এই সংবিধানের আইন, যেমন আইয়ুবের পতন ঘটলো, আইয়ুবের সংবিধান স্থগিত করে দিচ্ছে ইয়াহিয়া, এবং পরের দিন উনি আরেকটা ডিক্রি জারি করে বলছেন নতুন সংবিধান হওয়ার আগ পর্যন্ত এই সংবিধানের আইন দ্বারা চলবে। ফলে সংবিধান না থাকলেও আমরা আইন শূন্য থাকি না, এটা সিম্পল আইনের মানে বোঝার ব্যাপার। সরকার না থাকলেও কিন্তু বাংলাদেশ চলেছে 5 থেকে 8 অবস্থা। অ্যাবসলিউটলি, যতক্ষণ মানুষ আছে ততক্ষণ মানুষের অভিপ্রায় আছে, জনগণ যতক্ষণ আছে ততক্ষণ কিন্তু তার অভিপ্রায় আছে, কারণ তারা কোনো না কোনো 15 আগস্ট থেকেও কিন্তু 3 মাস এই ধরনের সরকার। 15 আগস্ট, আমি তো এটা বলি যে 15 আগস্টের পর থেকে 79-র দ্বিতীয় সংসদ নির্বাচন 79 সালে হলো। এই 4 বছর আমাদের জার্নিটা আমরা কিভাবে চললাম এটা তো দেখতে হবে। এবং তখন কিন্তু সামরিক ফরমান করে করে আপনি ধরেন 7 নভেম্বরের পর থেকে যদি ধরেন, 7 নভেম্বরের পর থেকে যে সরকার, মানে ওই সময়কার যে সামরিক সরকার, তারা কিন্তু মানে সামরিক ফরমানের মধ্যে দিয়ে দেশ পরিচালনা করেছে এবং অনেকগুলো ভালো ভালো সিদ্ধান্ত। বহুদলীয় গণতন্ত্র তো আমরা এইভাবে পাইলাম, বাংলাদেশি জাতীয়তাবাদ তো আমরা এইভাবে পেলাম। পরে না আপনার পার্লামেন্টে গিয়ে তারা পঞ্চম সংশোধনী করেছে, এবং পঞ্চম সংশোধনীর আমি তো মমিনুল আমিনের কাছে আসতে চাই, কিন্তু তার আগে আমি আরেকটি বিষয় আপনাদেরকে তুলতে চাই। স্যার অর্থ স্যার বলছিলেন যে আমাদের তো গণ অভ্যুত্থান ঘটার পরে এই যে যেমন আওয়ামী লীগের কথা বললেন, যে আওয়ামী লীগ যে যে কাজগুলো করেছে তার একটা ম্যাসিভ ব্লো আপ জনগণ দিয়েছে। আমাদের তো সেই ন্যারেটিভে যাওয়ার কথা ছিল যে আওয়ামী লীগ যা যা করেছে সেই জায়গা থেকে আমরা ডেমোক্রেসিকে অন্যভাবে নিয়ে যাব। আওয়ামী লীগ নির্বাচনকে ডেমোক্রেসিকে নির্বাচনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, অথচ নির্বাচন ডেমোক্রেসির একটা ছোট্ট পার্ট। আওয়ামী লীগ যা যা করেছে সেই ন্যারেটিভগুলো আমরা তৈরি করতে পারিনি, তার আগে আওয়ামী লীগের ফিরে আসার ন্যারেটিভ তৈরি হচ্ছে। আপনি এই সব কিছু মিলিয়ে বলবেন। আমরা একদম শেষ প্রান্তে, আমাদের 1 থেকে 1.5 মিনিট সময় আছে। অনেক ধন্যবাদ। আসলে উনি অনেকগুলো কথা বলেছেন, সবগুলো কথা 1-1.5 মিনিটে বলা সম্ভব না। সংস্কার কমিশনের একটা উদাহরণ দিয়ে আমরা বলি, বিএনপি এবং এনডিএমের পক্ষ থেকে একটা প্রস্তাব ছিল যে বাংলাদেশের এই আওয়ামী লীগ ফ্যাসিবাদ প্রতিষ্ঠার যে মূল কারণ যেহেতু ছিল দেশে কোনো নির্বাচন হবে না, এবং আমরা তার জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন, যেটা আদালতের রায়ের মাধ্যমে হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা আশা করি, এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটা সংবিধানে আমরা রাখবো। এবং এইটা যদি ভবিষ্যতে কোনো সরকার বাতিল করতে চায়, সেক্ষেত্রে আমরা প্রভিশন রাখছি নিম্নকক্ষের 2/3 সদস্যদের ভোট লাগবে, যদি উচ্চ কক্ষ হয় সেখানকারও সংখ্যাগরিষ্ঠতা লাগবে, এবং গণভোটে যেতে হবে। তার মানে আমরা এই প্রস্তাবটা কিন্তু আমাদের পক্ষ থেকে ছিল, বিএনপি, এনডিএম এবং সমমনা আরও অনেক দলগুলোর পক্ষ থেকে এই প্রস্তাবটা ছিল, যাতে বাংলাদেশের নির্বাচন, যেটা উনি বললেন চেক অ্যান্ড ব্যালেন্স, নির্বাচনটা নিয়ে কোনো প্রশ্ন না হয়, নতুন করে ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। আমরা যে আসলে জনগণকে, উনি বললো যে যারা সংসদে দল গঠন করবে, ক্ষমতা যাবে, তারা তো 50% বেশি ভোট পাবে না, কিন্তু আমরা নির্দিষ্ট কিছু, সব বিষয় আপনার দরকার নাই তো, যে বিষয়গুলো আপনাকে ফ্যাসিবাদ আপনাকে জন্ম দিতে পারে সেই বিষয় কিন্তু আমরা পুরো মানুষের কাছে চাওয়ার প্রক্রিয়ার সাথে একমত। যদি এইগুলো এরকম হয় এবং আমরা যদি এই ব্যবস্থাটা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমরা বিশ্বাস করি আওয়ামী লীগকে ফিরে আসার জন্য কেউ আর কোনো আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ পাবে না, এবং রাজনৈতিক দল হিসাবে আমরা যদি সুষ্ঠু নির্বাচনের মধ্যে যেতে পারি ইনশাআল্লাহ এটা হবে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমিও শেষ করার আগে একটি বিষয় বলে যাই, যে প্রশ্নটি আমি একটু আগে রেখেছিলাম, যে ফ্যাসিজমকে আমরা বিদায় জানাতে চাই, সেই ফ্যাসিজমের ব্যাখ্যাটুকু, ন্যারেটিভটুকু আমাদের তৈরি করতে হবে।
দর্শক সংবিধানকে এটা আপনাকে মাথায় রাখতে হবে। সংবিধান আসলে ওই কাগজের বইটা না, সংবিধান আপনার মাথার মধ্যে যে বিষয়টি সেট আপ করে দেওয়া হয় সেইটাই সংবিধান হয়ে দাঁড়ায়। তো ফ্যাসিজমেরও এরকম একটা ক্যারেক্টারিস্টিক্স আছে যে ফ্যাসিস্ট যারা ছিল তারা চলে গেলেও আমার মাথার মধ্যে, জাতির মাথার মধ্যে যে ফ্যাসিজম সেটি কিন্তু এখনও দূর হয়নি। সেটির জন্য একটি পজিটিভ ন্যারেটিভ দরকার, ঐক্যবদ্ধ প্রয়াস দরকার। আসলে ওই মাথার যখন ক্লিয়ার হবে সেটিই হবে ঐক্যমত্য কমিশনের সবচেয়ে বড় সফলতা আমার মনে হয়। শেষ করছি ইস্পাহানি মিডিয়া পরিচিত আওয়াজ।